বলতে কি অনেকের কাছে এটা বেশ গোলমেলে লাগে, তাই না? তো চলুন আজ আমরা একসাথে বসে এই পুরো বিষয়টাকে একদম সহজ করে ফেলি। আচ্ছা, এই যে শব্দগুলো রিফ্লেক্সিভ, সিমেট্রিক, বাইজেক্টিভ, এগুলো শুনলে কি মাথাটা কেমন ঘুরে যায়? ভাবছেন কি সব কঠিন জিনিস? একদম চিন্তা করার দরকার নেই। কথা দিচ্ছি এই আলোচনাটা শেষ হতে হতে দেখবেন পুরো ব্যাপারটা জলের মতো সোজা লাগছে। তো এই হলো আমাদের আজকের আলোচনার রোড ম্যাপ। আমরা এই বিষয়গুলো এক এক করে দেখব। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক। সবকিছুরই তো একটা গোড়া থাকে, তাই না? তো আমরাও একদম শুরু থেকে শুরু করছি। প্রথমে দেখে নেব রিলেশনসের সেই বেসিক ব্যাপারগুলো, মানে যেগুলোর উপর দাঁড়িয়ে আছে গণিতের সব সম্পর্ক। চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক। ধরুন আমাদের কাছে একটা সেট আছে a = 1 2 3 আর তার উপর একটা রিলেশন ডিফাইন করা আছে r। এখন প্রশ্ন হলো এই r ঠিক কি ধরনের রিলেশন? এটাকে একটা ছোট্ট ধাঁধার মতনই ভাবা যেতে পারে, যেটা আমরা এখনই একসাথে সলভ করব। আচ্ছা, এবার চলুন বৈশিষ্ট্যগুলো এক এক করে চেক করি। প্রথমে রিফ্লেক্সিভ। এই নিয়মটা খুব সোজা, সেটের প্রত্যেকটা এলিমেন্টকে নিজের সাথে রিলেটেড হতে হবে। দেখুন আমাদের সেটে আছে 1 2 3 আর রিলেশনে 1 1 2 2 3 3 তিনটেই আছে। তার মানে হ্যাঁ, এটা রিফ্লেক্সিভ। এবার সিমেট্রিকের পালা। এর মানে হলো যদি a, b থাকে তাহলে তার আয়নার মতো প্রতিবিম্ব মানে b, a কেও থাকতে হবে। আমাদের রিলেশনে 1 2 আছে আর দেখুন তার উল্টো 2 1 আছে। তার মানে এটাও পাস। শুধু তাই নয়, এই রিলেশনটা কিন্তু ট্রানজিটিভের শর্ত পূরণ করে। তার মানে কি? মানে হলো এটা তিনটে টেস্টেই পাস করে গেছে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ। আর যখন কোনো রিলেশন এই তিনটে পরীক্ষায় পাস করে তখন তাকে একটা বিশেষ নামে ডাকা হয়। কিসের নাম? সেটা হলো ইকুইভ্যালেন্স রিলেশন। চলুন এই ইকুইভ্যালেন্স রিলেশন ব্যাপারটা ঠিক কি সেটা একটু ভালো করে বুঝি। তো যেমনটা বলছিলাম, একটা রিলেশনকে ইকুইভ্যালেন্স বলার জন্য তাকে তিনটে শর্ত মানতে হয়। এটাকে আমরা একটা চেকলিস্টের মতো করে ভাবতে পারি। চলুন দেখে নেওয়া যাক সেই চেকলিস্টটা। আচ্ছা, চেকলিস্টের 3 নম্বর পয়েন্ট ছিল ট্রানজিটিভিটি, তাই না? এই ব্যাপারটা ঠিক কি সেটা বোঝার জন্য চলুন একটা খুব সহজ প্রশ্ন দেখা যাক। বাস্তব সংখ্যার সেটে মানে রিয়েল নাম্বারসের সেটে যদি আমাদের রিলেশনটা হয় a > b, মানে a হলো b এর চেয়ে বড়, তাহলে এই রিলেশনটা কি ট্রানজিটিভ হবে? ট্রানজিটিভ প্রপার্টিকে আমরা একটা চেইন রুল বা শৃঙ্খলের মতো ভাবতে পারি। মানে যদি a b এর সাথে জুড়ে থাকে আর b c এর সাথে জুড়ে থাকে তাহলে a কে c এর সাথেও জুড়তে হবে। আমাদের উদাহরণের কথা ভাবুন তো, যদি a b এর থেকে বড় হয় আর b c এর থেকে বড় হয় তাহলে এটা খুবই স্বাভাবিক যে a c এর থেকেও বড় হবে, তাই না? তার মানে হ্যাঁ, এটা অবশ্যই ট্রানজিটিভ। তাহলে এই হলো সেই ম্যাজিক চেকলিস্ট। যে কোনো রিলেশনকে যাচাই করার জন্য শুধু এই তিনটে প্রশ্ন করলেই হবে। 1 এটা কি রিফ্লেক্সিভ, 2 এটা কি সিমেট্রিক আর 3 এটা কি ট্রানজিটিভ। এই চেকলিস্টটা মাথায় রাখলে দেখবেন অনেক জটিল সমস্যাও কত সহজে সমাধান হয়ে যাচ্ছে। বেশ, রিলেশনসের বেসিক আইডিয়া তো আমাদের পরিষ্কার। এবার চলুন আরেক ধাপ এগিয়ে যাওয়া যাক। রিলেশনসের বিশাল জগৎ থেকে আমরা এবার ঢুকবো ফাংশনসের জগতে, যেখানে নিয়ম কানুনগুলো আরেকটু বেশি স্পেসিফিক। তো ফাংশনসের ক্ষেত্রে দুটো বড় প্রশ্ন আমাদের সবসময় মাথায় রাখতে হবে। প্রথমটা হলো 1 to 1, যার মানে হলো প্রত্যেকটা আলাদা ইনপুটের জন্য কি আমরা একটা আলাদা আউটপুট পাচ্ছি, আর দ্বিতীয়টা হলো অন টু, যার মানে হলো আমাদের সম্ভাব্য আউটপুটের যে সেটটা আছে মানে কোড ডোমেন, তার প্রত্যেকটা আউটপুটে কি আমরা পৌঁছতে পারছি। চলুন এই দুটো আইডিয়াকে একটা খুব পরিচিত উদাহরণ দিয়ে পরীক্ষা করা যাক। ফাংশনটা হলো f of x is equal to x square, আর এটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপ করছে। এবার বলুন তো এটা কি 1 1 হবে আর এটা কি অন টু হবে? উত্তরটা হলো এটা কোনোটাই নয়। কেন? আচ্ছা ভাবুন, f of 1 কত হয়? 1। আবার f of 1 কত হয়? সেটাও 1। তার মানে -1 আর 1 দুটো আলাদা ইনপুটের জন্য আমরা একই আউটপুট পাচ্ছি, তাই এটা 1 1 হতেই পারে না। আবার x স্কয়ারের মান তো কখনো নেগেটিভ হতে পারে না, তাই না? তার মানে কোড ডোমেনের সমস্ত নেগেটিভ সংখ্যাগুলোতে আমরা কোনোদিনও পৌঁছতে পারবো না, তাই এটা অনটু নয়। তাহলে প্রশ্ন আসে, যদি কোনো ফাংশন 1 1 আর অনটু দুটোই হয় তখন কি হবে? ওয়েল, তখন তাকে বলা হয় বাইজেক্টিভ ফাংশন। এটা হলো ফাংশনের বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস, মানে প্রত্যেকটা ইনপুটের জন্য একটা ইউনিক আউটপুট আছে, আবার প্রত্যেকটা সম্ভাব্য আউটপুটে পৌঁছানো যায়, কোনো কিছুই বাদ পড়ে না। বেশ, আমরা আলাদা আলাদা ফাংশন নিয়ে তো কথা বললাম, কিন্তু কি হবে যখন আমরা দুটো ফাংশনকে একসাথে জুড়তে চাইবো বা কোনো ফাংশনকে উল্টে দিতে চাইবো? চল এবার সেটাই দেখা যাক। এখানে দেখুন আমাদের দুটো ফাংশন দেওয়া আছে, f of x আর g of x, আর আমাদের বের করতে হবে g o f 3 এর মান। এই যে মাঝখানে গোল চিহ্নটা, এটাকে বলে কম্পোজিশন, আর g o f মানে হলো g of f of x। সোজা কথায় প্রথমে x এর উপর f ফাংশনটা কাজ করবে, আর সেই যে রেজাল্টটা বেরোবে তার উপর কাজ করবে g ফাংশন। এই ধরনের সমস্যা সমাধান করার একটাই নিয়ম, আর সেটা হলো ভেতর থেকে বাইরে আসা। মানে আমরা প্রথমে f of 3 মান বের করব। f of x ছিল x + 2, তাহলে f of 3 হবে 3 + 2 = 5। এবারে যে 5 পেলাম এটাকে আমরা g ফাংশনের ইনপুট হিসেবে ব্যবহার করব। g of x ছিল x স্কয়ার, তাহলে g of 5 হবে 5 স্কয়ার = 25, আর এটাই আমাদের ফাইনাল উত্তর। এখানে একটা বেশ মজার তথ্য আছে। এমন কিছু ফাংশন আছে যারা নিজের ইনভার্স হয়, মানে ফাংশনটাকে যদি নিজের উপরই আবার প্রয়োগ করা হয় তাহলে আমরা শুরুর ইনপুটটাতেই ফিরে আসি, মানে f of x = x হয়ে যায়। এই স্পেশাল ফাংশনগুলোকে একটা দারুণ নামে ডাকা হয়, ইনভলিউশন। তো আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি, আর এখানে একটা খুব জরুরি বিষয় মনে রাখতে হবে। সেটা হলো একটা ফাংশন 1 1 হবে নাকি অন টু হবে সেটা কিন্তু শুধু ফাংশনটার উপর নির্ভর করে না, এটা পুরোপুরি নির্ভর করে তার ডোমেইন আর কোডোমেইন, মানে তার ইনপুট আর আউটপুটের সেটের উপর।
এই ব্যাপারটা বোঝার জন্য এই টেবিলটার দিকে একবার তাকানো যাক। দেখুন সেই একই ফাংশন f of x equal to x square, যখন এর ডোমেইন আর কোডোমেইন হলো সমস্ত রিয়েল নাম্বার, তখন এটা 1 1 বা অন টু কোনোটাই ছিল না। কিন্তু যেই মুহূর্তে আমরা ডোমেইন আর কোডোমেইনকে শুধু পজিটিভ রিয়েল নাম্বারে বা শূন্যতে সীমাবদ্ধ করে দিলাম, মানে 0, ইনফিনিটি, সঙ্গে সঙ্গে দেখুন একই ফাংশন কিন্তু এবার 1 1 এবং অন টু দুটোই হয়ে গেল, মানে এটা একটা বাইজেক্টিভ ফাংশনে পাল্টে গেল। কি অদ্ভুত, তাই না? তো এই যে নিয়ম কানুনগুলো আমরা শিখলাম, এগুলো কিন্তু শুধু পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য নয়। একটু ভেবে দেখুন, আমরা যে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করি বা যে কম্পিউটার কোড লেখা হয়, তার সবকিছুই কিন্তু এই রিলেশন আর ফাংশনের উপর দাঁড়িয়ে আছে। তাই এই আলোচনা শেষে প্রশ্নটা এটাই থেকে যায়, এই যে শক্তিশালী আইডিয়াগুলো, এগুলো এরপর আমাদের চারপাশে আর কোথায় কোথায় চোখে পড়তে পারে।